প্রত্যেকটা দেশের অর্থনীতি না একটা নিজস্ব কোড থাকে, ঠিক যেন একটা ডিএনএ। তো চলুন আজকে আমরা বাংলাদেশের অর্থনীতির সেই ডিএনএটাকেই একটু ডিকোড করার চেষ্টা করি। কিন্তু যখন আমরা বলছি অর্থনীতির ডিএনএ, এর মানেটা আসলে কি? মানে ঠিক কোন জিনিসটা একটা দেশের ইন্ডাস্ট্রির বলা যায় তার মূল চরিত্রটা ঠিক করে দেয়? চলুন এর গভীরে গিয়েই দেখি ব্যাপারটা। আসলে অর্থনীতিবিদদের ভাষায় এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার বা সোজা বাংলায় শিল্প কাঠামো। ব্যাপারটা কি? সহজ করে বললে একটা দেশের হাতে কি পরিমাণ পুঁজি আছে, কী রকম শ্রমশক্তি, প্রযুক্তি আর সরকারি নীতি, এই সব কিছুর একটা মিশ্রণ। এই মিশ্রণটাই ঠিক করে দেয় সেই দেশের অর্থনীতির আসল চেহারাটা কি হবে, অনেকটা বায়োলজির ফেনোটাইপের মতো। তো বাংলাদেশের অর্থনীতির দিকে তাকালে প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো এর একটা দ্বৈত চরিত্র। মানে এখানে একই সাথে দুটো গল্প চলছে। একদিকে দেখবেন বিশাল বিশাল সব ফ্যাক্টরি, আর ঠিক তার পাশেই রয়েছে অসংখ্য ছোট ছোট ওয়ার্কশপ। এই দুয়ের গল্পটাই হলো বাংলাদেশের অর্থনীতির গল্প। আর এখানে একটা অদ্ভুত বা বলা ভালো একটা মজার বৈপরীত্য দেখা যায়। দেখুন, দেশের জিডিপিতে সবচেয়ে বড় অবদান রাখছে কোনগুলো? ওই যে বিশাল বিশাল শিল্পগুলো, গার্মেন্টস, সিমেন্ট ফ্যাক্টরি। কিন্তু অন্যদিকে দেশে প্রায় ৮০% মানুষের কর্মসংস্থান, মানে তাদের রুটিরুজির ব্যবস্থা, সেটা কিন্তু হচ্ছে এই ছোট ছোট শিল্প বা ওয়ার্কশপগুলোতে। আর এটাই হলো বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় আইরনি। ভাবুন একবার, যে ইন্ডাস্ট্রিগুলো দেশের সবচেয়ে বেশি সম্পদ তৈরি করছে সেইগুলোতেই কিনা তুলনামূলকভাবে সবচেয়ে কম মানুষের কাজের সুযোগ হচ্ছে। আর অন্যদিকে যে ছোট ছোট শিল্পগুলো বলতে গেলে প্রতিদিন টিকে থাকার জন্য লড়াই করছে, তারাই কিন্তু দেশের সিংহভাগ মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে। এই দ্বৈত চরিত্রটা কিন্তু শুধু শিল্পের আকারে না, মালিকানার দিক থেকেও স্পষ্ট। যেমন ধরুন গ্যাস, বিদ্যুৎ, এই ধরনের জরুরি সেবাগুলো এখনও মূলত সরকারি খাতেই রয়ে গেছে। আর ঠিক এর বিপরীতে অর্থনীতির আসল গ্রোথ ইঞ্জিন, মানে যেগুলো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেমন গার্মেন্টস বা আইটি সেক্টর, সেগুলোর নিয়ন্ত্রণ কিন্তু পুরোপুরি বেসরকারি খাতের হাতে। আর হ্যাঁ, এটাও সত্যি যে সরকারি খাত অনেক সময় বেশ অদক্ষ, যেখানে প্রাইভেট সেক্টর অনেক বেশি লাভমুখী আর দ্রুত গতিতে এগোচ্ছে। আর এই প্রাইভেট সেক্টর কতটা প্রভাবশালী, এই সংখ্যাটাই সব বলে দিচ্ছে। ৮৫%-এরও বেশি। হ্যাঁ, এটাই বাস্তবতা। আমাদের দেশের মোট জিডিপির ৮৫%-এরও বেশি আসে বেসরকারি খাত থেকে। এর থেকেই পরিষ্কার বোঝা যায় অর্থনীতির আসল ইঞ্জিনটা আসলে কোনটা। তো একদিকে এত সম্ভাবনা, প্রাইভেট সেক্টর এত শক্তিশালী, কিন্তু তারপরও বাংলাদেশের শিল্প খাতের চলার পথটা কিন্তু একদম মসৃণ না। বেশ কিছু বড় বড় বাধার দেয়াল টপকাতে হয়। চলুন এবার সেই প্রতিবন্ধকতাগুলো কি কি সেটা একটু দেখা যাক। প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো টাকা, মানে পুঁজির স্বল্পতা। একটা শিল্পকে ছোট থেকে বড় করতে গেলে যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হয়, সেটা জোগাড় করাই এখানে ভীষণ কঠিন। ধরুন কেউ একজন একটা বড় টেক্সটাইল ফ্যাক্টরি করতে চায়, ধরা যাক নাম দিল মাইশা টেক্সটাইল। তার জন্য এই টাকা জোগাড় করার জার্নিটা কিন্তু মোটেও সহজ হবে না। কিন্তু কেন এই টাকার অভাব? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, আমাদের দেশের শেয়ার বাজার এখনও ততটা শক্তিশালী হয়ে ওঠেনি। দ্বিতীয়ত, ব্যাংক থেকে লোন পাওয়ার প্রক্রিয়াটা বেশ জটিল আর সময় সাপেক্ষ। আর সবশেষে, যদি লোন পাওয়াও যায়, তার উপর সুদের হার থাকে অনেক বেশি। এই সব মিলিয়ে কিন্তু নতুন শিল্পের বিকাশটা অনেকখানি ধীর হয়ে যায়। পুঁজির পর দ্বিতীয় বড় বাধাটা হলো প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকা। দেখুন, আমরা কিছু জিনিস বানাতে কিন্তু দারুণ পটু, যেমন পোশাক, ওষুধ বা বিভিন্ন খাদ্যপণ্য। এইসবে আমরা বেশ শক্তিশালী। কিন্তু যখনই ভারী বা হাইটেক ইন্ডাস্ট্রির কথা আসে, যেমন ধরুন গাড়ির ইঞ্জিন, খুব উন্নত যন্ত্রপাতি বা কম্পিউটার চিপস, সেখানে কিন্তু আমরা এখনও অনেক পিছিয়ে। মানে সোজা কথায় প্রোডাকশনে আমরা ভালো, কিন্তু টেকনোলজিতে এখনও দুর্বল। আর ৩ নম্বর বাধাটা হলো বিদেশি বিনিয়োগের অভাব। বড় বড় বিদেশি কোম্পানিগুলো তারা আমাদের দেশে এসে সরাসরি বিনিয়োগ করতে প্রায়ই দ্বিধা বোধ করে। অর্থনীতিতে এটাকে বলা হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা সংক্ষেপে এফডিআই। এই এফডিআই এর পরিমাণটা আমাদের এখানে বেশ কম। তো প্রশ্ন হলো, কেন তারা আসতে চায় না? কারণগুলো বেশ সিস্টেমিক, মানে আমাদের ব্যবস্থার ভেতরেই লুকিয়ে আছে। যেমন ব্যবসা করার সহজ পরিবেশ বা ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান খুব একটা ভালো নয়। এছাড়া আছে নানা রকম আইনগত জটিলতা। কোনো চুক্তি বাস্তবায়ন হতে অনেক দেরি হয়ে যায়, আর আমাদের ট্যাক্স সিস্টেমটাও বেশ জটিল। এই সব কিছুর ফল কি? ফল হল বিদেশি বিনিয়োগকারীরা আমাদের বদলে ভারত বা ভিয়েতনামের মতো দেশগুলোকে বেছে নিচ্ছে। বাংলাদেশ তাদের কাছে একটা সেকেন্ডারি অপশন হয়ে থাকছে।
আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে এতগুলো বৈশিষ্ট্য আর বাধার কথা শুনলাম, এই সবগুলোকে কিন্তু মাত্র 3টা মূল কন্ট্রাডিকশন বা বিরোধাভাস দিয়ে খুব সুন্দরভাবে এক সুতোয় গেঁথে ফেলা যায়। আর এটাই হতে যাচ্ছে আমাদের এই আলোচনার সেই আহা মোমেন্ট, যেখানে সবকিছু একসাথে পরিষ্কার হয়ে যাবে। প্রথম কন্ট্রাডিকশনটা হলো, আমাদের দেশে প্রচুর কর্মক্ষম মানুষ আছে, মানে আমরা লেবার রিচ একটা দেশ, কিন্তু সেই বিশাল জনশক্তিকে ঠিকমতো কাজে লাগানোর জন্য যে পরিমাণ পুঁজি বা টাকা দরকার সেটাই আমাদের নেই। সোজা বাংলায়, মানুষ আছে, টাকা নেই। দ্বিতীয় কন্ট্রাডিকশনটা হলো প্রোডাকশন আর টেকনোলজির মধ্যে। আমরা উৎপাদনে খুবই শক্তিশালী, যেমন আমরা পৃথিবীর সেরা মানের পোশাক তৈরি করতে পারি, কিন্তু মজার ব্যাপার হলো সেই পোশাক বানানোর জন্য যে আধুনিক মেশিনটা দরকার সেটা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তার মানে প্রোডাকশনে আমরা শক্তিশালী, কিন্তু প্রযুক্তির জন্য আমরা এখনও পরনির্ভরশীল। আর সবশেষ 3 নম্বর কন্ট্রাডিকশন, আমরা দেখলাম দেশের অর্থনীতির মূল ইঞ্জিন হল প্রাইভেট সেক্টর, কিন্তু এই শক্তিশালী ইঞ্জিনটাই কিনা আমাদের সিস্টেমের নানা সীমাবদ্ধতার কারণে ঠিকমতো চলতে পারছে না, আটকে যাচ্ছে। মানে প্রাইভেট সেক্টর শক্তিশালী, কিন্তু পুরো সিস্টেমটাই তাকে স্লো করে দিচ্ছে। তাহলে এই সব কিছু মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? এই যে 3টে কন্ট্রাডিকশনের কথা আমরা বললাম, এইগুলো মিলেই কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের শিল্পকাঠামোর সেই ইউনিক ডিএনএ। চলুন, শেষ করার আগে এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে মূল বৈশিষ্ট্যগুলো কি কি? 1. সরকারি আর বেসরকারি খাতের দ্বৈত মালিকানা। 2. পুঁজির মারাত্মক অভাব। 3. ভারী শিল্পে আমরা এখনও দুর্বল। 4. জিডিপি টানছে বড় শিল্প, কিন্তু মানুষের কাজের ব্যবস্থা করছে ছোট শিল্প। 5. এসএমই খাত ধীরে ধীরে বড় হচ্ছে। 6. 85%রও বেশি নিয়ন্ত্রণ প্রাইভেট সেক্টরের হাতে। আর সবশেষে বিদেশি বিনিয়োগ অনেক কম। এই হলো আমাদের অর্থনীতির মূল চিত্র। সুতরাং দিনের শেষে এটা পরিষ্কার যে শিল্প কাঠামো মানে কিন্তু শুধু কিছু ফ্যাক্টরির যোগফল নয়, এটা আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো একটা দেশের অর্থনীতি, তার প্রযুক্তি, শ্রমশক্তি, পুঁজি আর সরকারি নীতির এক জটিল মিশ্রণ, ঠিক যেন তার আসল ডিএনএ। আর এটাই ছিল আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। তো বাংলাদেশের অর্থনীতির আজকের ডিএনএর কোডটা তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্নটা হলো ভবিষ্যতের জন্য কোন মূল মিউটেশন বা পরিবর্তনটা আসবে যা আগামী দিনের অর্থনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করবে? এটা কিন্তু একটা বড় ভাবনার বিষয়।